আজকের এই পর্বে আমি তোমাদের কাছে আলোচনা করছি দ্বাদশ শ্রেণীর গল্প অংশের প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে গল্পটি। তোমরা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছো তোমরা অতি অবশ্যই তোমাদের বাংলার যে নম্বরের বিভাজন সম্পর্কে, প্রশ্নের নম্বরের বিভাজন সম্পর্কে সবাই অবগত। তবুও তোমাদের একটু বলে রাখি, একাদশ শ্রেণীতে তোমাদের গল্প, প্রবন্ধ, কবিতা আর যে অংশগুলো ছিল আন্তর্জাতিক গল্প, ভারতীয় গল্প, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বা বাংলা সাহিত্যের ইতিহাসের যে অংশগুলো ছিল, ভাষাতত্ত্বের যে অংশটা ছিল, তা সেটার মধ্যে এখানে পরিবর্তন একটাই ঘটেছে, যে এখানে প্রবন্ধ জাতীয় কোনো রচনা নেই, রয়েছে নাটক। আর একাদশ শ্রেণীতে তোমরা যে নাম্বার বিভাজন লক্ষ্য করেছিলে তার এখানে সামান্য কিছু পরিবর্তন রয়েছে, কিন্তু তোমাদের এমসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনই থাকবে একাদশ শ্রেণীর মতো। তা টেক্সট কিন্তু বছরের শুরু থেকে তোমাদেরকে একটু খুঁটিয়ে পড়তে হবে। খুঁটিয়ে পড়লে যেমন ছোট প্রশ্ন তোমাদের তৈরি হচ্ছে, সেই সঙ্গে ঘটনার পর্যায়ক্রম সহ বড় প্রশ্নের উত্তর খুব সহজে তৈরি হয়ে যাবে। তাই সিলেক্টিভ কিছু কোশ্চেন অ্যান্সার না করে টেক্সটটাকেই পড়লে আমার মনে হয় সবচেয়ে ভালো তোমাদের উপকার হবে। তোমাদের প্রথম যে গল্প কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তা এটি আমরা দেখব যে পরিমল গোস্বামীর সম্পাদিত একটি গ্রন্থ, যার নাম হচ্ছে মহামন্বন্তর, সেখানে প্রথম সংকলিত হয়েছিল এই গল্পটি। এরপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প গ্রন্থে এটি স্থান পায়, বা পরবর্তীকালে দেখা যায় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রকাশিত মানিক রচনা সমগ্রতে এটি একাদশ খণ্ডে সংকলিত হয়েছে। তা সেই গল্পটি আমরা এখানে দ্বাদশ শ্রেণীতে পাঠ্য হিসেবে পেয়েছি। তা আজকে আমরা মূলত আগে আলোচনা করব যে এই গল্পের নামকরণ প্রসঙ্গে। তা যে কোনো রচনার নামকরণ হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত নামকরণ হয়ে থাকে সেই রচনার চরিত্রকে কেন্দ্র করে, বা কাহিনীসূত্র বা বিষয়বস্তুকে কেন্দ্র করে, বা হতে পারে কোনো একটি ব্যঞ্জনাধর্মী নামকরণ। তা এখানে আমরা কে বাঁচায় কে বাঁচে গল্পটিতে দেখব যে বিশেষ কোনো কাহিনীর সূত্র রয়েছে তা কিন্তু নয়। কাহিনীর যেটুকুনি রয়েছে সেটুকুনিকে টেনে নিয়ে গেছে দুটি প্রধান চরিত্র, নিখিল ও মৃত্যুঞ্জয়। তা এই দুটি চরিত্রই হচ্ছে কাহিনীর বলা চলে ধারক ও বাহক। কিন্তু আমরা দেখছি যে মানিক বন্দ্যোপাধ্যায় গল্পের যে নামকরণ সেখানে কিন্তু এই দুটি চরিত্রের কাউকেই রাখেননি, বরং রেখেছেন এক বাস্তবের যে চরম সত্য দিক, তাকে এখানে কিছুটা ব্যঞ্জনার আড়ালে উপস্থাপিত করেছেন। তা এই গল্পের যে নামকরণের মধ্য দিয়ে মূলত লেখক মানিক বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে মধ্যবিত্ত সমাজের মানুষের যে অসহায়তা, দুর্বলতা, তাদের যে ব্যক্তিত্বহীনতা, তাদের যে পিছু টান, প্রতি পদে পদে কোনো সমস্যাতে এগিয়ে না যাওয়ার প্রবণতা, এই দিকটাকেই কিন্তু এই কাহিনীর দুই চরিত্রর মধ্য দিয়ে উপস্থাপিত করেছেন, এবং সেটাই কিছুটা বিদ্রূপের ভঙ্গিতে বা ব্যঙ্গের ভঙ্গিতে কে বাঁচায় কে বাঁচে এই নামকরণের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। আমরা কি দেখেছি না, কাহিনীর শুরুতেই মৃত্যুঞ্জয় অফিসে যাওয়ার পথে প্রথম অনাহারে ক্লিষ্ট এক মানুষের মৃত্যু দেখল। ফলে মৃত্যুঞ্জয়ের ওপরে সেই প্রথম মৃত্যু দেখার পরে, তার আগে যে ফুটপাতে মৃত্যু ঘটেনি তা নয়, এটা কাহিনীর শুরুতে মৃত্যুঞ্জয়ের দেখা প্রথম মৃত্যু। তা সেই ঘটনা দেখার পর মৃত্যুঞ্জয়ের মনের ওপরে এবং তার শরীরের ওপরে রীতিমতো প্রভাব পড়ে। এরপর কাহিনী পড়লে আমরা দেখব যে মৃত্যুঞ্জয় তার কর্মজীবন থেকে, সংসার জীবন থেকে বেশ অনেকটাই সরে যেতে থাকে। তার মন মানসিকতা চিন্তাভাবনার মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটে যায়।
বাস্তব জগৎ থেকে যেন মৃত্যুঞ্জয় আস্তে আস্তে সরে যেতে আরম্ভ করে। নিখিল তাকে কিছুটা ফেরানোর চেষ্টা করে ঠিকই, কিন্তু পারে না। তা মৃত্যুঞ্জয় ধীরে ধীরে সেই ফুটপাতবাসী অনাহার ক্লিষ্ট মুমূর্ষু মানুষগুলোর সঙ্গে আলাপচারিতা করতে থাকে, তাদের সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকে, তাদের সঙ্গে বারবার সংলগ্ন হওয়ার ফলে তার মনের মধ্যে একটা সিদ্ধান্ত স্বরূপ ভাবনা জেগে ওঠে যে এই মানুষগুলোর, এই অনাহার ক্লিষ্ট মানুষগুলোর মনের মধ্যে কোনো রকমভাবে কোনো অস্বস্তি বোধ নেই, এদের মনের মধ্যে কোনো দ্বিধা নেই, কোনো অভিযোগ নেই, কারোর কাছে কোনোভাবে এরা জানতেও চায় না যে এদের জীবনটার যে এভাবে ওলটপালট হয়ে গেল। তারা তো বুঝতেই পারছে না কেন ওলটপালট হলো, কিভাবে হলো, বা তাদের সেটা জানার কোনোভাবে কোনো দাবি নেই, কোনো প্রতিবাদ নেই। বরং তারা পুরো পরিস্থিতিটাকেই যেন খুব সহজে মেনে নিয়েছে। এই পরিস্থিতিতে মানে এই যে কাহিনীর প্রেক্ষাপটটা লেখক মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পের মধ্যে তুলে ধরেছেন, এর প্রধান কারণ হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন একজন খুব মধ্যবিত্ত মানসিকতার প্রতিনিধি স্থানীয় লেখক। তার মধ্যে বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা ছিল, ঈশ্বর বিশ্বাস, ভাগ্যের দোহাই দেওয়া, এগুলো মানিক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে তার জীবনে একদমই ছিল না। তাই তিনি কিন্তু এই কাহিনীটাকে সেইভাবেই উপস্থাপন করেছেন। বলা চলে মানিক বন্দ্যোপাধ্যায় যখন এই কাহিনী লেখেন তখন তিনি মন্বন্তর ক্লিষ্ট পরিস্থিতি দেখেছেন, মানুষদের দেখেছেন, এবং মধ্যবিত্ত সমাজে কিছু মানুষের সেই পরিস্থিতি নিয়ে তাদের মনে যে প্রতিক্রিয়া বা তাদের যে চিন্তাভাবনা, এটাও তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খুব ভালোভাবে উপলব্ধি করেছেন, দেখেছেন, উপলব্ধি করেছেন। তাই কাহিনীতে কিন্তু সেই মধ্যবিত্ত মানুষ সেই পরিস্থিতিতে কিভাবে তারা তাদের ভাবনা চিন্তাকে এগিয়ে নিয়ে গিয়েছিল, তারা কি করতে চেয়েছিল, কতটুকুনি করতে পেরেছিল, বা আদৌ কিছু করতে পেরেছিল কি না, সেটাই কিন্তু এখানেই কাহিনীর মধ্য দিয়ে লেখক উপস্থাপন করছেন। তা কাহিনীতে দেখো দুটি চরিত্রের মধ্যে আমরা নিখিল চরিত্রটার প্রসঙ্গ তোমাদের পাঠ্যপুস্তকেই রয়েছে, যেখানে পাই যে নিখিল স্বভাবে তার একটু অলস প্রকৃতির ছিল, তার তীক্ষ্ণ বুদ্ধি ছিল। নিখিল কিন্তু বুঝতে পেরেছিল এই সমাজের, মন্বন্তরক্লিষ্ট সমাজের সমস্যাটা আসলে কোথায়, কিন্তু নিখিলের মধ্যে সেই ব্যক্তিত্ব ছিল না যে সেই সমস্যা সমাধানের জন্য কোনোভাবে কোনো পথের অনুসন্ধান করা, অন্বেষণ করা বা সেই পথে এগিয়ে যাওয়া, সে ব্যক্তিত্ব কিন্তু নিখিলের মধ্যে ছিল না। উল্টো দিকে আমরা দেখি যে মৃত্যুঞ্জয়ও মানুষ হিসেবে নিরীহ, শান্ত, দরদি, সৎ, সরল, কিন্তু তার মধ্যে আবার ভাবপ্রবণ আদর্শবাদ রয়েছে। ফলে কোনো একটা পরিস্থিতির বাস্তব বুঝতে পারা বা সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য পথের অন্বেষণ করা বা উপায় অবলম্বন করার মতো ব্যক্তিত্ব কিন্তু মৃত্যুঞ্জয়ের মধ্যেও ছিল না। ফলে আমরা কি দেখি না, কাহিনীর মধ্যে মৃত্যুঞ্জয় যখন দেখল যে কোনোভাবেই এই অনাহারক্লিষ্ট মানুষের উপকার করার জন্য বা তাদের সেই পরিস্থিতি থেকে বের করে আনার জন্য কোনো পথই তার জানা নেই, তখন সে নিজেকেই দোষী সাব্যস্ত করল। এটা মানে কাজ কোনোভাবে কোনো পথ অনুসন্ধান করতে না পারার ফলে এটা যেন একটা শেষ উপায় হিসেবে মৃত্যুঞ্জয় মনে করেছে, কিন্তু এটা তো শেষ উপায় নয়। কিন্তু লেখক গল্পের মধ্যে এটাই দেখিয়েছেন দুটো চরিত্রের মধ্য দিয়ে, মৃত্যুঞ্জয়ের মধ্যে দিয়ে এটাই দেখিয়েছেন। মৃত্যুঞ্জয় নিজেকে দোষী সাব্যস্ত করলো এবং মর্মে মর্মে অনুশোচনায় সে নিজেকে দগ্ধ করতে থাকলো, শেষে আত্মহননেরই পথ সে বেছে নিল। ফলে আমরা কি দেখলাম না, কাহিনীর শেষে একদম শুরু থেকে যে কাহিনীটা দুটো চরিত্রের ধারক বাহক হয়ে এগিয়ে গেল, সেখানে দেখলাম শেষে হতাশা আর গ্লানি ছাড়া কিন্তু কাহিনীর মধ্যে কিছুই নেই।
আসলে মধ্যবিত্ত জীবনে সেই সময় মানিক বন্দ্যোপাধ্যায় যখনই গল্প লিখছেন, এটাই ছিল বাস্তব চিত্র। আর সেই চিত্রটাকেই তিনি দুই চরিত্রের মাধ্যমে এই কাহিনীতে উপস্থাপিত করেছেন, এবং নামকরণের মধ্য দিয়ে, নামকরণ যেটা তিনি করেছেন যে কে বাঁচায় কে বাঁচে, এই নামকরণের মধ্য দিয়ে সেই বাস্তব পরিস্থিতিটাকেই তিনি ব্যঞ্জিত করে তুলেছেন। বাস্তব পরিস্থিতির প্রতি কিন্তু এখানে লেখকের যথেষ্টই ব্যঙ্গ বিদ্রূপ, একটা বিরূপ মনোভাব ছিল, আর সে কারণেই তিনি এই রকমভাবে নামকরণটা করেছেন। কোনো চরিত্রকে কেন্দ্র করে এখানে নামকরণ তিনি করেননি। তা সেদিক থেকে তিনি যে বিষয়টা এই গল্পের মাধ্যমে উপস্থাপন করতে চেয়েছেন, সেই দিক থেকে কিন্তু এই নামকরণ যথার্থই হয়েছে আমরা মনে করব। তা গল্পটার বিষয়বস্তু সম্পর্কে আমরা কিছুটা অবগত হলাম, এবং এই নামকরণের সার্থকতাটা না বুঝতে পারলে কিন্তু এই কাহিনীর মধ্যে তোমরা যে উত্তরই লিখতে যাও না কেন, যখনই বড় প্রশ্নের উত্তর লিখতে যাচ্ছ, সেই উত্তরটা কিন্তু তোমরা পরিষ্কারভাবে ধরতে পারবে না, বা কিভাবে উত্তরটা উপস্থাপন করবে সেটা তোমাদের কাছে কিন্তু একটা জড়তা হিসেবে থেকেই যাবে। তা আমরা নামকরণের সার্থকতাটা বা গল্পের বিষয়বস্তুটা একটু আলোচনা করলাম। এর পরের পর্বে আমি তোমাদের কাছে টেক্সট ধরে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সহ একসঙ্গে কিছুটা করে হলেও তোমাদের আলোচনা করে দেব। তা আজকে তোমরা আপাতত এইটা যেটা নামকরণের সার্থকতা হিসেবে যেটা তোমাদের বললাম সেটাই তোমরা শোনো, আর টেক্সটটাকে ভালো করে রিডিং পড়ো। তাহলে কিন্তু এখান থেকে তোমাদের গল্প বা গল্পের বিষয়বস্তু বা কাহিনীর কি গতি এখানে মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরতে চেয়েছেন, চরিত্রের মাধ্যমে বা কি উপস্থাপন করতে চেয়েছেন, সেটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে।